আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অভিশপ্ত ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারী, মরছে একের পর এক সেনা। বহু সংখ্যক ইসরায়েলি কর্মকর্তাকে গ্রেফতারের হিড়িক। ট্রাম্পকে খামেনির বার্তা, ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে ইরান যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সম্ভব নয়। ইসরায়েলি পর্যটকদের আচরণে বিরক্ত, থাইল্যান্ডের দোকানে দোকানে নো ইসরায়েল সাইনবোর্ড। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা, ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাটে সংস্কার করছে যুক্তরাষ্ট্র। মামদানির বাংলা স্লোগানে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাঙালিরা, স্লোগানে কি বললেন এই মেয়র প্রার্থী। হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞ এরদোগান। পুতিন ও শি কঠোর ও বুদ্ধিমান নেতা, দাবি ডোনাল্ড ট্রাম্পের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। অভিশপ্ত ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারী, মরছে একের পর এক সেনা। হিব্রু ভাষার পত্রিকা হারেজ এই তথ্য ফাঁস করে দিয়েছে যে ইসরায়েলি বিমান বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা অভিযানে অংশগ্রহণের কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে কয়েক সপ্তাহ আগে আত্মহত্যা করেছে। এই কর্মকর্তা গাজা যুদ্ধের সবচেয়ে দক্ষ ড্রোন অপারেটরদের একজন হিসেবে পরিচিত ছিলেন। ইসরায়েলি শাসনযন্ত্রের সামরিক সূত্র অনুযায়ী এই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের একজন। গত কয়েক মাস ধরে তিনি মনোরোগ বিশেষজ্ঞদের অধীনে ছিলেন। বহুমুখী যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মানসিকভাবে অসুস্থ হওয়ার পরও তাকে চাকরিতে বহাল রাখা হয়েছিল। হারেস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের অনেক সদস্য নৈতিক ও মানসিক সংকটে ভুগছেন। ওই ইউনিটের আরেকজন অপারেটর জানান, আমাকে নিটসারিম সড়কের কাছাকাছি দুজনকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে জানা যায় তারা দুই শিশু হয়তো খাবার খুঁজছিল। প্রথমে বিষয়টি নিয়ে উদাসীন ছিলাম, কিন্তু কিছুদিন পর থেকে চোখ বন্ধ করলে তাদের মুখ দেখতে পাই। আমি লজ্জা অনুভব করি, আমি আর আগের মতো মানুষ নই। ইসরায়েলি সেনাবাহিনীর এক চিকিৎসা কর্মকর্তা স্বীকার করেছেন যে এই আত্মহত্যার ঘটনা সেনা সদস্যদের মানসিক সমস্যা ও তা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ বহন করে। ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ ইমাদ আবু ইমাদ বলেছেন, গত এক বছরে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে। এটা সেনাবাহিনীর গভীর অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন। তিনি জানান, এই আত্মহত্যার মূল কারণ হলো গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ। এই পরিণতিতে এসব ঘটনা ঘটছে। আবু ইমাদ আরো বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই বছর আত্মহত্যার হার গত বছরের তুলনায় 200 থেকে 300% বেড়েছে। গণমাধ্যম যা প্রকাশিত হয় তা পুরো সত্যের সামান্য অংশ মাত্র। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত 18 মাসে 279 জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। বহু সংখ্যক ইসরায়েলি কর্মকর্তাকে গ্রেফতারের হিড়িক। ইসরায়েলে একটি বড় দুর্নীতির মামলার খবর প্রকাশের পর আবারও সেখানকার দুর্নীতি সবার নজর কেড়েছে। আলমানা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে লিখেছে, সোমবার ভোরে ইসরায়েলে একটি বড় দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে এই অঞ্চলের শ্রমিক ইউনিয়নের অফিসগুলিতে ইসরায়েলি পুলিশ হামলা চালায়। এই সময় ইউনিয়নের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পার্স টুডে অনুসারে গ্রেফতারকৃতদের মধ্যে শ্রমিক ইউনিয়নের প্রধান আর্নন বার ডেভিড এবং তাঁর স্ত্রী সহ অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাও রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে গ্রেফতারকৃত ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েক ডজনকে আর্থিক ঘুষ গ্রহণ এবং তাদের পদের অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলার পরিধি এতটাই বিস্তৃত যে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 2050 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। তদন্তে দেখা গেছে যে বিমা ব্যবসায়ীরা ইসরায়েলি শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সংঘবদ্ধ দুর্নীতির নেটওয়ার্ক পরিচালনা করছিল। আর্থিক ঘুষের বিনিময়ে পরিষেবা প্রদানের জন্য তাদের পদের অপব্যবহার করেছিল। 2 বছর ধরে গোপনে পরিচালিত তদন্তটি এখন বিশিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেফতারের পর্যায়ে পৌঁছেছে। এই দুর্নীতির মামলাটি অধিকৃত অঞ্চলগুলির বৃহত্তম দুর্নীতির মামলাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে এবং আগামী দিন আরও লোককে গ্রেফতার করা হবে বলে মনে করা হয়।
ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সম্পর্ক বা সহযোগিতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1979 সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে তেহরানের শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খামেনি বলেন, আমেরিকানরা মাঝে মাঝে বলে যে তারা ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়, তবে যতক্ষণ না তারা জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে, এই অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, ততক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্ভব নয়। মূলত গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের জবাবে এই বার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, তেহরান যখন প্রস্তুত তখনই চুক্তি হবে। ইরানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার জন্য আমরা দরজা উন্মুক্ত রয়েছে। খামেনি বলেন, কখনো কখনো কোনো রাষ্ট্র, যেমন অতীতে ব্রিটেন বা বর্তমানে যুক্তরাষ্ট্র, নিজেকে এতটাই বড় ভাবতে শুরু করে যে অন্য জাতির গুরুত্বপূর্ণ স্বার্থে হস্তক্ষেপ করে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দাবি করে ফেলে। সেই সঙ্গে কোনো দেশ দুর্বল হলে বা জনগণ সচেতন না থাকলে তারা সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে বসে, তাদের তেল ও সম্পদ লুট করে নেয়। এই শ্রেষ্ঠত্ববাদের বিরুদ্ধেই আমরা অবস্থান নিয়েছি এবং এর বিরুদ্ধেই আমরা স্লোগান দিয়ে থাকি। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ও ফাঙ্গানে ইসরায়েলি পর্যটকদের অশোভন আচরণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। তাদের বিরুদ্ধে অনৈতিক ব্যবসা পরিচালনা, সাংস্কৃতিক অসৌজন্য এবং নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে, যার ফলে অনেক স্থানীয় ব্যবসায়ী এখন প্রকাশ্যে নো ইসরায়েল লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এই ঘটনাটি দ্বীপের পর্যটন শিল্পে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। দক্ষিণ থাইল্যান্ডের এক রেস্তোরাঁর মালিক বব জানান, পর্যটন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি কখনো এত বিশৃঙ্খল ও অসম্মানজনক আচরণ দেখেননি। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি পর্যটকদের মধ্যে টিস্যু ও মশলা চুরি, বিনা অনুমতিতে বসার জায়গা দখল করা এবং খাবার না কিনেও আসন ধরে রাখার মতো ঘটনা প্রায় ঘটে। বিরক্ত হয়ে একদল ইসরায়েলি পর্যটককে বের করে দেওয়ার পর তার রেস্তোরাঁর উপর 4000-এর বেশি নেতিবাচক রিভিউ দেওয়া হয়, যাতে রেটিং 4.8 থেকে 2.2-এ নেমে আসে। বব বলেন, এই আচরণ 1-2 জনের জন্য নয়, অনেক ইসরায়েলি পর্যটকের মধ্যেই এই ধারা দেখা যায়, তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ভিডিও ও বর্ণনা শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, নিয়ম না মানার এক ইসরায়েলি নারীকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হলে তিনি কর্মীকে বলেন, আমার টাকাতেই তোমাদের দেশ চলে। স্থানীয়দের অভিযোগ, কেবল অশোভন আচরণই নয়, অনেক ইসরায়েলি পর্যটক অবৈধভাবে বাড়ি ভাড়া, রেস্তোরাঁ, পর্যটন ও মোটর বাইক ভাড়ার ব্যবসা করে স্থানীয়দের সঙ্গে অসম প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। দ্বীপের স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা 2 শতাধিক স্বাক্ষর সহ একটি আবেদনপত্র সাদাত থানি প্রদেশের গভর্নরের কাছে জমা দিয়েছেন। আবেদনে তারা ইসরায়েলিদের বেআইনি কর্মকাণ্ডে স্থানীয় সমাজের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা। ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাটে সংস্কার করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত ঘাটে সংস্কার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে মার্কিন নির্মাণ কার্যক্রম গত 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ করে গত 17 সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, ঘাঁটির রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং পুনর্নির্মাণের কার্যক্রম চলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রুয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে। দেশটির ভার্জিন দ্বীপপুঞ্জের মাঝে এটি একটি। ভেনেজুয়েলা থেকে এসব এলাকায় অবস্থান প্রায় 800 কিলোমিটার দূরে। এই বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই আক্রমণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টার মধ্যে হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের কারণে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনের আগ মুহূর্তে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র প্রার্থীদের প্রচারণা। জরিপে এগিয়ে থাকা জোরান মামদানি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরে সোরে। তোমার মেয়র আমার মেয়র, মামদানি মামদানি, বাংলাদেশি স্টাইলের এই স্লোগান নিউ ইয়র্ক জুড়ে এখন ভাইরাল। সম্প্রতি এক নির্বাচনী সভায় বাংলার স্লোগান দিয়ে তাক লাগিয়েছেন মামদানি। সভায় অংশগ্রহণকারীদের সামনে বাংলাদেশি স্লোগান উচ্চারণ করেন এই মেয়র প্রার্থী। তার কণ্ঠে ওঠা স্লোগান শুনে উপস্থিত বাঙালি কমিউনিটি উচ্ছ্বাসিত হয়ে ওঠেন। তোমার মেয়র আমার মেয়র, মামদানির কণ্ঠে ঝড় তোলা এই স্লোগানের বিপরীতে বাঙালি কমিউনিটি মামদানি মামদানি রব তোলেন সভায়। প্রকাশিত এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি এই স্লোগান দিতে দেখা যায় জোরান মামদানিকে। সভায় মানুষ উল্লাসে শোরগোল তুলতে থাকেন এবং তাদের মধ্যে অনেকেই নিজেরাই স্লোগানগুলো উচ্চারণ করতে শুরু করেন। এই দৃশ্য নির্বাচনী প্রচারণার মধ্যে একটি আকর্ষণীয় মুহূর্ত হয়ে থাকবে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য। মামদানির এই প্রচারণা বিশেষভাবে বাঙালি ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি তার জনপ্রিয়তাকে আরো বাড়াতে সাহায্য করবে এবং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। এর আগেও প্রাথমিক ভোটে জয় লাভের পর নিজের ভাষণে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানান মামদানি। ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি পুনর্গঠনের নেতৃত্ব দেয়া। ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, সোমবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলন কমসেক এর প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এরদোগান বলেন, দেখা যাচ্ছে হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে গাজা পুনর্গঠন বিষয়ে আলোচনার জন্য। অক্টোবরের 10 তারিখে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই বৈঠক হচ্ছে। বৈঠকটি ইস্তাম্বুলের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে এবং কয়েক ঘন্টার পর এক যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এরদোগান বলেন, এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরো বেশি মানবিক সহায়তা পৌঁছে দেয়া। এরপর শুরু করতে হবে পুনর্গঠনের কাজ। ইসরায়েলি সরকার তা ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে। তিনি বলেন, আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। তিনি মার্চ মাসে ঘোষিত ফিলিস্তিন পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। এরদোগান আরো বলেন, গাজা পুনরুদ্ধার প্রক্রিয়ায় ওআইসি এবং কমসেকের নেতৃত্বমূলক ভূমিকা নেওয়া অত্যাবশ্যক। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে কঠোর, বুদ্ধিমান এবং আন্তরিক নেতা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেছেন, তারা ছল চাতুরীর মানুষ নন। নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে মামলা মীমাংসার পর সিবিএস চ্যানেলের 60 মিনিট অনুষ্ঠানে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, এই দুই নেতার মধ্যে কে কঠোর। তিনি উত্তরে বলেন, দুজনেই কঠোর ও বুদ্ধিমান, খুব শক্তিশালী নেতা। তাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। ইউক্রেনের চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, আমার প্রথম মেয়াদে এ ধরনের যুদ্ধ কখনো হয়নি। 4 বছর ধরে কোনো সন্দেহ নেই। ট্রাম্প দাবি করেন, পুতিনও স্বীকার করেছেন যে যদি তিনি পরপর ক্ষমতায় থাকতেন তবে যুদ্ধ এড়ানো সম্ভব হতো। নিজের প্রশাসনের সামরিক প্রস্তুতি তুলে ধরে ট্রাম্প বলেন, আমি প্রথম মেয়াদে আমাদের সামরিক বাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সেরা অস্ত্র তৈরি করি, তারা সেই অস্ত্রই যুদ্ধে ব্যবহার করছে। চীনের শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি একজন শক্তিশালী এবং ক্ষমতাধর নেতা। করোনা মহামারীর কারণে কিছুটা চাপ থাকলেও ট্রাম্প দাবি করেন, দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব ভালো রয়েছে। তিনি ওয়াশিংটন বেইজিং এর শক্তিশালী সম্পর্ক বজায় রাখার গুরুত্বেও জোর দেন। গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক 57% থেকে 47% কমানোর ঘোষণা দেন। তিনি এটিকে শি জিনপিং এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার ফলপ্রসূ বৈঠকের ফলাফল হিসেবে উল্লেখ করেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অভিশপ্ত ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন মহামারী, মরছে একের পর এক সেনা। বহু সংখ্যক ইসরায়েলি কর্মকর্তাকে গ্রেফতারের হিড়িক। ট্রাম্পকে খামেনির বার্তা, ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে ইরান যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সম্ভব নয়। ইসরায়েলি পর্যটকদের আচরণে বিরক্ত, থাইল্যান্ডের দোকানে দোকানে নো ইসরায়েল সাইনবোর্ড। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা, ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাটে সংস্কার করছে যুক্তরাষ্ট্র। মামদানির বাংলা স্লোগানে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের বাঙালিরা। স্লোগানে কি বললেন এই মেয়র প্রার্থী?
হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞ এরদোগান। পুতিন ও শি কঠোর ও বুদ্ধিমান নেতা, দাবি ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।